বিসমিল্লাহির রহমানির রহিম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। পণ্ডিত বাইরনের একটি বাণী দিয়ে আমি মোহাম্মদ উকিল উদ্দিন তোমাদের একটি ক্লাস শুরু করতে চাই। পণ্ডিত বাইরন বলেছেন, সেই যথার্থ মানুষ যে জীবনে অনেকের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সঙ্গে নিজেকেও পরিবর্তিত করে নিজের জীবনকে সাজিয়ে নিয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের জীবনের পরিবর্তন আসবে, প্রাকৃতিক, অপ্রাকৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক, যে পরিবর্তনই আসুক না কেন, এই পরিবর্তনের সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিয়ে চলা একটি বুদ্ধিমানের কাজ। আমি আশা করি তোমরা সেই বুদ্ধিমানের কাজটি করবে, এই প্রত্যাশা রেখে আমি মোহাম্মদ উকিল উদ্দিন, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর এর পক্ষ থেকে নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান অধ্যায় দ্বিতীয়, যার নাম লেনদেন, এবং আমাদের পাঠ হিসাবের শ্রেণী, শ্রেণীভিত্তিক হিসাবের সংজ্ঞা এবং হিসাবে ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের সূত্র এবং সূত্রের প্রয়োগ নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় অধ্যায় তোমাদের শিখন ফল যেমন রয়েছে, লেনদেনের ধারণা ব্যাখ্যা করা, লেনদেনের প্রকৃতি শনাক্ত করা, হিসাব সমীকরণ বিশ্লেষণ করা, হিসাব সমীকরণের ব্যবসায়িক লেনদেনের প্রভাব এর ব্যাখ্যা করা, ব্যবসায় প্রতিষ্ঠানের লেনদেনের উৎস দলিল তালিকা তৈরি করা এবং এর বর্ণনা করা, লেনদেনের সমর্থনে প্রয়োজনীয় দলিল আদি যথাযথভাবে প্রস্তুত কিভাবে করা হয় সেই বিষয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই অধ্যায়ে আছে যেহেতু লেনদেন আছে, লেনদেন নির্ণয় করতে গেলে যেমন ঘটনা জানার প্রয়োজন আছে, মানে লেনদেনের কিভাবে উৎপত্তি হয় সেটা জানার প্রয়োজন আছে, এবং লেনদেনটি কোন শ্রেণীভুক্ত বা কোন হিসাবের শ্রেণীভুক্ত সেটিও জানার প্রয়োজন। কারণ তোমরা যখন হিসাব সমীকরণ প্রস্তুত করবে, হিসাব সমীকরণের মধ্যে যে তিনটি উপাদান রয়েছে, সেখানে রয়েছে এ সমান এল প্লাস ই। এ বলতে সম্পদ, এল বলতে দায়, এবং এর মধ্যে রয়েছে 4 প্রকার হিসাব: মূলধন, উত্তোলন, আয় এবং ব্যয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আমাদের লেনদেন কিনা ব্যাখ্যা করতে গেলেও হিসাবের শ্রেণী লাগে এবং হিসাব সমীকরণ ব্যাখ্যা করতে গেলেও আমাদের হিসাবের শ্রেণীর প্রয়োজন হয়, সেজন্যই আমি তোমাদেরকে লেনদেন অধ্যায় পড়াতে গিয়ে আমি হিসাবের শ্রেণী তোমাদেরকে আলোচনায় আনতে চাচ্ছি। যেহেতু হিসাবের শ্রেণীর সম্পর্কে ধারণা না থাকলে তোমাদেরকে লেনদেন কিনা তার ব্যাখ্যা করা এবং হিসাবের শ্রেণী ব্যতীত হিসাব সমীকরণ ব্যাখ্যা করা দুঃসাধ্য ব্যাপার। সেজন্য আমি তোমাদেরকে প্রথমেই লেনদেন পড়ানোর পূর্বে আমি হিসাবের শ্রেণী এবং শ্রেণীভিত্তিক হিসাবের সংজ্ঞা আলোচনা করতে চাই। তোমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নিবে। হিসাবের শ্রেণী এমন একটি আলোচনা যে সম্পর্কে পরিপূর্ণ ধারণা না থাকলে তোমরা হিসাব বিজ্ঞান সম্পর্কে স্পষ্টভাবে ধারণা পাবে না এবং নিজেদেরকে হিসাব বিজ্ঞানের সাথে খাপ খাইয়ে নিয়ে চলতে পারবে না। হিসাবের শ্রেণী অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে হিসাবের শ্রেণী ভালোভাবে আয়ত্ত করতে পারবে, সে হিসাব বিজ্ঞানের সমস্ত অঙ্ক সে ভালোভাবে সুসম্পন্ন করতে পারবে। আমি তোমাদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে জানাতে চাই যে হিসাব বিজ্ঞানের শ্রেণী অত্যন্ত গুরুত্বের সাথে পড়বে এবং আয়ত্ত করবে। এরই উপর নির্ভর করবে হিসাব বিজ্ঞান তোমার কাছে সহজ না কঠিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে গুরুত্বের জন্য হিসাবের শ্রেণী এবং শ্রেণীভিত্তিক আলোচনা নিয়ে কথা বললাম। আমি আশা করি এর গুরুত্ব তোমরা বুঝতে পারছো এবং আমরা আমাদের পাঠের বিষয়ে চলে যাব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠে হিসাবের শ্রেণী, শ্রেণীভিত্তিক হিসাবের সংজ্ঞা, উদাহরণ,
ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের সূত্রের প্রয়োগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঠ শেষে তোমরা হিসাব কাকে বলে ও তার প্রকারভেদ বলতে পারবে, বিভিন্ন প্রকার হিসাবে ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের সূত্র বলতে পারবে, প্রত্যেক প্রকার হিসাব মোতাবেক ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের ক্ষেত্রে সূত্রের প্রয়োগ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাবের শ্রেণী সম্পর্কে বলতে চাই। যেমন হিসাব আছে তোমার 5 প্রকার: সম্পত্তিবাচক হিসাব, দায়বাচক হিসাব, আয়বাচক হিসাব, খরচবাচক হিসাব, মালিকানা সত্ত্ববাচক হিসাব। এখন সম্পত্তিবাচক হিসাব কোনগুলোকে সম্পত্তিবাচক বলবো? যে সকল বস্তু বা অবস্তু উৎপাদনের কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবহার হয়ে মুনাফা অর্জনে ভূমিকা রাখে এবং ভবিষ্যতে উক্ত বস্তু বা অবস্তুর বিক্রয় মূল্য পাওয়া যায়, তাকে সম্পদ বলে। দেখো, সম্পদ এমন একটি উপাদান যা উৎপাদনের কাছে উৎপাদন কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবহার হয় এবং তা মুনাফা অর্জনে সাহায্য করে এবং ভবিষ্যতে উক্ত বস্তু বা অবস্তুর বিক্রয় মূল্য পাওয়া যায়। আর যে সকল লেনদেনের সাথে সম্পদ যুক্ত থাকে, তাদের হিসাবগুলোকে সম্পত্তিবাচক হিসাব বলে। তার মানে হলো, যে লেনদেনের মধ্যে কোনো সম্পদ যুক্ত থাকে, সেই লেনদেনটাকে সম্পত্তিবাচক হিসাব বলে। যেমন কোনো লেনদেনে নগদ টাকা, ব্যাংক জমা বা আসবাবপত্র বা দালান কোঠা ইত্যাদি যদি যুক্ত থাকে, তাহলে ওই হিসাবটাকে সম্পত্তিবাচক হিসাব বলা হবে। সম্পত্তিবাচক হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র জানতে হবে। এর সূত্র হলো, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হবে। যেমন উদাহরণ দেওয়া হয়েছে, নগদ 10,000 টাকার দিয়ে আসবাবপত্র ক্রয়। এই লেনদেনটি বিশ্লেষণ করলে দেখা যায় এখানে 10,000 টাকা আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে, আবার নগদ টাকা হ্রাস পেয়েছে। এর ফলে এখানে ডেবিট ক্রেডিট সূত্র অনুযায়ী যে সম্পদ বৃদ্ধি পাবে সেটা হবে ডেবিট, যে সম্পত্তি হ্রাস পাবে সেটা হবে ক্রেডিট। এখানে যেহেতু আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে, সেজন্য আসবাবপত্র হিসাব ডেবিট। নগদ সম্পদ যেহেতু হ্রাস পেয়েছে, সেই জন্য নগদ সম্পদ হবে ক্রেডিট। উপযুক্ত সূত্র মোতাবেক সম্পত্তির সকল ডেবিট ক্রেডিট এভাবে নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি সম্পদ সম্পর্কে তোমরা একটা ধারণা পেয়েছো। আরো পড়বে, আরো ধারণা লাভ করতে সক্ষম হবে। দায়বাচক হিসাব, যে সকল লেনদেনের সাথে কোনো তৃতীয় পক্ষ যুক্ত থাকে, যারা ভবিষ্যতে অর্থ পাওনা হয় এবং তা পরিশোধ করতে হয়, তাদের হিসাবকে দায়বাচক হিসাব বলে। অর্থাৎ ব্যবসায় প্রতিষ্ঠান যখন কোনো লেনদেন করে, যে লেনদেনের ফলে অন্য কোনো পক্ষ ব্যবসায়ীর কাছে টাকা পাওনা হয়, ওই হিসাবটাকে কি বলা হবে? দায়বাচক হিসাব বলে। যেমন পাওনাদার, প্রদেয় বিল, ব্যাংক ঋণ, ব্যাংক জমাতিরিক্ত ইত্যাদি। তার মানে হলো, আমি যদি কারোর নিকট থেকে বাকিতে পণ্য ক্রয় করি, তাহলে অপর পক্ষ আমার কাছে বা ব্যবসায়ীর কাছে টাকা পাওনা হবে, সেটা একটি দায়। আমি কাউকে যদি টাকা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়ে থাকি কাগজে বা লিখিতভাবে, সেটা প্রদেয় বিল বলা হয়, সেটা একটি দায়। আমি ব্যাংক থেকে যদি ঋণ নেই, তাহলে ঋণ পরিশোধ করতে হবে, সেটাও দায়। অনুরূপভাবে ব্যাংক জমাতিরিক্ত দায়। এই দায়বাচক হিসাব ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র হলো, দায় যদি বৃদ্ধি পায় তাহলে হয় ক্রেডিট, আর দায় যদি হ্রাস পায় তাহলে হয় ডেবিট। যেমন আমরা একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব। ধারে বা বাকিতে 10,000 টাকার আসবাবপত্র ক্রয়। এই লেনদেনটি বিশ্লেষণ করলে এখানে 10,000 টাকা আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে এবং পাওনাদারের পাওনা 10,000 টাকা বৃদ্ধি পেয়েছে। এর ফলে ডেবিট ক্রেডিট হবে। দেখো, যেহেতু দায় বৃদ্ধি পেয়েছে, দায় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট, আর অপরদিকে আসবাবপত্র সম্পদ বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি পেলে হয় ডেবিট। সম্পদ বৃদ্ধি পেলে হয় ডেবিট, আর দায় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। সেই জন্য এখানে হয়েছে আসবাবপত্র হিসাব ডেবিট, পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপযুক্ত সূত্র মোতাবেক সকল দায় বাচক হিসাব ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে যে লেনদেনের সাথে দায়বাচক হিসাব যুক্ত থাকে, সেই লেনদেনগুলোকে দায়বাচক হিসাব বলা হয়। দায়বাচক হিসাবগুলোর ভিতরে কয়েকটি উদাহরণ দেওয়া হয়েছে এবং একটি লেনদেন তৈরি করে তার ডেবিট ক্রেডিট নির্ণয় তোমাদের সামনে উপস্থাপন করা হলো। তোমরা এই বিষয়গুলো বারবার অনুশীলন করবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের হিসাবের আরও শ্রেণী রয়েছে। সবগুলো শ্রেণী আমরা একসাথে আলোচনা না করে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। আজকে তোমাদের সাথে সম্পত্তিবাচক এবং দায়বাচক নিয়ে আলোচনা করা হলো।
যার উদাহরণ দেওয়া হলো এবং ডেবিট ক্রেডিট নির্ণয় করার উপায় বা সূত্র বর্ণনা করা হয়েছে। তোমরা এই দুইটি হিসাবের উপর আলোচনা করবে, অনুশীলন করবে এবং আয়ত্ত করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা হিসাব বিজ্ঞানের সংজ্ঞা তোমাদের দিয়েছি, আবার তোমাদের সামনে তুলে ধরলাম যাতে হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটি তোমরা খুব সুন্দরভাবে আয়ত্ত করতে পারো। অনেকেই মনে করো যে থিওরিক্যাল বিষয় যেহেতু তোমাদের নেই, সেই জন্যই তোমরা এই যে লেনদেন কাকে বলে, হিসাব কাকে বলে, হিসাব বিজ্ঞান কাকে বলে, এই বিষয়গুলো অনেক শিক্ষার্থী এড়িয়ে যায়। এর ফলে তার সাবজেক্ট সম্পর্কে একটা ধারণা থাকে না, এবং সাবজেক্ট সম্পর্কে ধারণা না থাকলে একজন স্টুডেন্ট সে যতই ওই বিষয়ে পারদর্শী হোক না কেন, তার মূল যে বিষয়টি সেটার জন্য তার দুর্বলতা থেকেই যাবে, এবং তাকে সংজ্ঞা বিষয় নিয়ে প্রশ্ন করা হলে তার উত্তর দিতে না পারলে অন্য বিষয়গুলো সে যতই পাক না কেন তার সঠিক মূল্যায়ন কখনো সে পাবে না। এই ব্যর্থতা এড়ানোর জন্য হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটি তোমাদের সাথে আমি আবার তুলে ধরছি। হিসাব বিজ্ঞানের সংজ্ঞায় আমি তুলে ধরছি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সংগঠিত আর্থিক ঘটনা বা লেনদেন সমূহ হিসাবের বইতে সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করা, শ্রেণীবদ্ধ করা, সংক্ষিপ্ত করা, সংশোধনী ও সমন্বয় সাধন করা, আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা নিরূপণ করা, আর্থিক অবস্থা বিশ্লেষণ করা, প্রতিবেদনের মাধ্যমে তথ্য ব্যবহারকারীকে তথ্য সরবরাহ করার কলা কৌশল বা বিজ্ঞানকেই হিসাব বিজ্ঞান বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটি তোমরা মুখস্থ করবে, বারবার এটা পড়বে। হিসাব বিজ্ঞানের সংজ্ঞার মধ্যেই হিসাব বিজ্ঞানের যাবতীয় কার্যাবলী তুলে ধরা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নিবে এই প্রত্যাশা রাখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি সম্পত্তিবাচক হিসাব কাকে বলে বলতে পারবে। এখানে দায়বাচক হিসাব কাকে বলে, এখানে দায় হবে, দায়বাচক হিসাব কাকে বলে বলতে পারবে। সম্পত্তিবাচক হিসাব ও দায়বাচক হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র বলতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পর্যায়ক্রমে আমরা লেনদেন নিয়ে আলোচনা করব, হিসাবের শ্রেণী নিয়ে আলোচনা করব, ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র নিয়ে আলোচনা করব। আর এই যে আলোচনাগুলো আমরা এখানে যাই করি না কেন, হিসাব বিজ্ঞান যতদিন আমাদেরকে করতে হবে ততদিন এই আলোচনাগুলো বা মূল বিষয়গুলো আমাদের কাজে আসবে। সেই জন্যই মৌলিক বিষয়গুলো আমাদেরকে আয়ত্ত করার জন্য সবসময় চেষ্টা করতে হবে, এবং এখান থেকে তোমরা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো, পরবর্তী ক্লাস তোমাদের বুঝতে অনেক সহজ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাড়ির কাজ হিসেবে তোমাদেরকে তোমাদের পাঠ্যপুস্তক বইয়ের কিছু বহু নির্বাচনী পড়বে আর কি, তোমাদের লেনদেন অধ্যায় থেকে তোমরা পড়বে। পাঠ্যপুস্তক বইয়ে তোমরা 16 থেকে 30 পৃষ্ঠা পর্যন্ত পড়তে পারো, এবং তোমাদের লেনদেন অধ্যায় তোমাদের দেওয়া আছে, অর্থাৎ 8 অধ্যায় থেকে আমরা যেহেতু ইতিপূর্বে তোমাদেরকে দিয়েছিলাম সেজন্যই আমাদের যদিও পৃষ্ঠা 16 থেকে 30 দেওয়া আছে। এছাড়া লেনদেনের অধ্যায় তোমরা পড়বে, লেনদেন অধ্যায় 8, 9, 10 এই 3টি অধ্যায়ের উপর তোমরা বহু নির্বাচনী প্রশ্ন পড়লে তোমাদের জন্য কাজে আসবে। আমি আশা করি তোমরা বিষয়টি ভালোভাবে নিবে এবং তোমাদের বই অনুশীলন করবে। আমি তোমাদের সকলকে বহু নির্বাচনী পড়বে এবং উত্তরগুলো লিখবে, এবং আজকের যে হিসাব বিজ্ঞানের সংজ্ঞাগুলো দিলাম সেটাও তোমরা মুখস্থ করবে, খাতায় লিখবে, বারবার অনুশীলন করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস তোমরা উপভোগ করেছ, সকলকে আমি ধন্যবাদ জানাই, এবং তোমরা সকলেই সুস্থ থাকবে, সুন্দর থাকবে, এবং হিসাব বিজ্ঞানটা তোমরাকে ভালো করে বুঝে শুনে পড়ালেখা করবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং নিরাপত্তা এবং শান্তি কামনা করে আমি আজকের ক্লাস এখানে ইতি টানছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।